হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার ইংলিশ। আজকে আমরা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে ফিফথ সেমিস্টার আছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশ পোয়েট্রির পেপারে একটা কবিতা আছে যেটা হচ্ছে দ্য প্রোলগ বাই অ্যান ব্র্যাডস্ট্রিট। এই যে দ্য প্রোলগ পোয়েমটা আছে বাই অ্যান ব্র্যাডস্ট্রিট, টুডে আই এম গোয়িং টু ডিসকাস ইন ডিটেল অ্যাবাউট দ্য পোয়েম। তো চলো, একটা কবিতা পড়তে গেলে অ্যাট ফার্স্ট আমাদের তার ব্যাকগ্রাউন্ড পড়তে হবে। প্রথমে আমরা অ্যান ব্র্যাডস্ট্রিট সম্পর্কে জেনে নেব, তারপরে স্টেপ বাই স্টেপ পোয়েম না পড়তে পারলে কিন্তু আমরা কখনোই কবিতাকে ফিল করতে পারবো না। অ্যাট ফার্স্ট মনে রাখবে অ্যান ব্র্যাডস্ট্রিট তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন 1612 সালে এবং তিনি 1630 সালে ইংল্যান্ড ছেড়ে আমেরিকাতে চলে যান। এর কারণটা হচ্ছে তিনি একটা পিউরিটান ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন। পিউরিটান বলতে কারা? পিউরিটানস কারা মনে রাখবে, ক্যাথলিক মানে ক্রিশ্চিয়ানিটিতে দুটো ভাগ ছিল, একটা হচ্ছে ক্যাথলিসিজম, একটা হচ্ছে প্রোটেস্ট্যান্টিনিজম। মানে ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টের মধ্যে দুটো ডিভিশন। এবার এই প্রোটেস্ট্যান্টদের মধ্যে আবার আরেকটা ডিভিশন ক্রিয়েট হয়। এই প্রোটেস্ট্যান্টদের আন্ডারে আরেকটা ডিভিশন ক্রিয়েট হয় যাদের বলা হয় পিউরিটানস। এই পিউরিটানসদের মেন কথা ছিল যে ক্যাথলিক্সরা যে রোমান ক্যাথলিক চার্চ, ক্যাথলিক্সদের মেন চার্চটা ছিল রোমে। এই ক্যাথলিক্সদের এক্সপ্লয়টেশন বা শোষণ থেকে এই ইংল্যান্ডকে পিউরিফাই করতে হবে, সুতরাং তাদের নামটা হচ্ছে পিউরিটানস। সুতরাং দে ওয়ান্টেড টু পিউরিফাই দ্য কান্ট্রি ফ্রম দ্য চার্চ ফ্রম দ্য ক্যাথলিক চার্চ। যে কেন ক্যাথলিক্সদের প্রবলেমটা কি ছিল? ক্যাথলিক্সদের মধ্যে হেড ছিল হচ্ছে পোপ, এবং ক্যাথলিক্সরা সাধারণ মানুষকে এক্সপ্লয়েট করতো, মানে শোষণ করতো। মানে কি ধরনের শোষণ করতো? ধরো কেউ যদি কোনো পাপ করতো, তারা পোপের কাছে গিয়ে ক্ষমা চাইতো এবং তারা টাকা পয়সা দিয়ে তার একটা সার্টিফিকেট নিত। মানে অ্যান্ড দ্য পোপ ডিমান্ডেড দ্যাট দ্য সার্টিফিকেট ইজ আ ফর গিভিং লেটার। যেই সার্টিফিকেটটাই তার ছাড়পত্র, যে সে পাপটা করেছে সেটা দ্বারা সে মুক্ত হবে এবং হি অর শি উইল গেট হেভেন। সুতরাং এই ধরনের হিপোক্রেসিগুলোর থেকে বার হয়ে আসার জন্য একটা নতুন কিছু লোকজন প্রোটেস্ট করে এবং তারা আলাদা একটা গ্রুপ ক্রিয়েট করে যাদের বলা হয় প্রোটেস্ট্যান্ট। এবং পৃথিবীতে ক্রিশ্চিয়ানিটিতে ক্যাথলিক থেকে প্রথমে ক্যাথলিকরাই ছিল, এরপরে আমরা দেখি প্রোটেস্ট্যান্টরা সৃষ্টি হয়। কিন্তু প্রোটেস্ট্যান্টরা সৃষ্টি হওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি কিছু গ্রুপ মনে করছে যে দ্য প্রোটেস্ট্যান্টস আর নট ক্যাপাবল এনাফ টু গিভ দ্য এনাফ ফুলফিলমেন্ট দ্যাট দে ওয়ান্টেড। সুতরাং তাদের মধ্যে কিছু লোক আবার যারা খুব হার্শ, যারা খুব স্ট্রিক্ট, এই প্রোটেস্ট্যান্টদের মধ্যেই তারা আবার আর একটা গ্রুপ ক্রিয়েট করলো পিউরিটানস। মানে তাদেরও টার্গেট ছিল যে ক্যাথলিক চার্চ থেকে এই কান্ট্রিকে পিউরিফাই করতে হবে। বুঝতে পারলে? এবং আমরা দেখি the families, especially Anne Bradstreet family is also Puritan family, এবং সেই টাইমে যেহেতু কিং ছিলেন চার্লস ওয়ান, যেহেতু কিং চার্লস ওয়ান ওয়াজ আ প্রোটেস্ট্যান্ট কিং, সুতরাং পিউরিটানসদের তো একটা প্রবলেম ফেস করতে হচ্ছে। এর ফলে a number of people, স্পেশালি দ্য পিউরিটানসরা, এরা ইংল্যান্ড ছেড়ে আমেরিকায় চলে যায়। এবং আমরা দেখতে পারি যে এই পিউরিটানসদের মধ্যে স্ট্রিক্ট অর্থোডক্স বা রিজিড অর্থোডক্সি কিন্তু এদের মধ্যে আছে। এরা রিলিজিয়নকে এক্সট্রিম লেভেলে ফলো করে এবং রুলস অ্যান্ড রেগুলেশনে কিন্তু ভর্তি। মানে এরা এই পিউরিটানসরা কিন্তু যেমন মেয়েদের স্বাধীনতা দেয় না বললেই চলে। সুতরাং দ্য উইমেন আর হাইলি কন্ট্রোলড উইদিন দ্য পিউরিটানস, আন্ডার দ্য পিউরিটানস। সুতরাং এই অ্যান ব্র্যাডস্ট্রিট এই যে পিউরিটান সোসাইটিতে এবং ওভারঅল যে প্যাট্রিয়ার্কাল সোসাইটি, মানে যে সমাজে পুরুষরা হেড থাকে, তাদের বিরুদ্ধে গিয়ে তাদের এই মহিলাদের প্রতি তাদের যে পার্সপেক্টিভ এবং হাউ দ্য উইমেন আর অপ্রেসড, রিপ্রেসড, সাপ্রেসড অ্যান্ড ডিপ্রেসড বাই দ্য প্যাট্রিয়ার্কাল সোসাইটি, সেটাই তিনি এই কবিতাতে তুলে ধরছেন। সুতরাং দিস পোয়েম ইজ এগেনস্ট দ্য মেল ডোমিনেটেড পিউরিটান সোসাইটি, or this poem is actually against the male dominated or the patriarchal society.
ওকে, ক্লিয়ার হয়েছে? দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম অ্যান্ড উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য ব্যাকগ্রাউন্ড ইউ ক্যান নট গো অন দ্য পোয়েম। সুতরাং অ্যান ব্র্যাডস্ট্রিটের একটা ইউনিক পরিচয় হচ্ছে তিনি প্রথম ফার্স্ট ইংলিশ আমেরিকান ফেমিনিস্ট পোয়েট, প্রথম কোনো মহিলা রাইটার যিনি ফেমিনিজমের থিম তুলে ধরছেন লেখার মধ্যে দিয়ে। মনে রাখবে এই টেক্সটটা একটা প্রোটো ফেমিনিজম বলতে পারে, কারণ যখন প্রোটো মানে আর্লি, ফেমিনিজম শুরুই হয়নি পৃথিবীতে, কিন্তু তিনি প্রথম লিখছেন ফেমিনিজম নিয়ে কোনো কবিতা ফেমিনিজমের উপরে। সুতরাং এটাকে বলা হবে প্রোটো ফেমিনিজম, মানে প্রোটো মিনস আর্লি, ফেমিনিজম শুরু হওয়ার আগেই কিন্তু উনি লেখা শুরু করছেন। বুঝতে পারলে? তাহলে কি দেখতে পেলে যে অ্যান ব্র্যাডস্ট্রিট অ্যান্ড হার ফ্যামিলি আর পিউরিটানস। বুঝতে পারলে? এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি। এবং তারা হাউ দে হ্যাভ লেফট ইংল্যান্ড ইন 1630 অ্যান্ড ওয়েন্ট টু আমেরিকা অর নিউ ইংল্যান্ড, তখন ওটাকে নিউ ইংল্যান্ডও বলা হতো। ওকে, সুতরাং এবার ওই পিউরিটান ফ্যামিলিতে যে মহিলাদের প্রতি যে এক্সপ্লয়টেশন, সেটাই এই কবিতার মেন থিম। এবার শুধু পিউরিটান ফ্যামিলি তো নয়, অ্যাকচুয়ালি ম্যাক্রোকজম ভাবে দেখতে গেলে পুরো প্যাট্রিয়ার্কাল সোসাইটির এগেনস্টে উনি লিখবেন। আচ্ছা, তোমরা খাতায় সবকিছু লিখবে যে কথাগুলো বলবো। আচ্ছা, পাবলিকেশনটা লিখে রাখো, পয়েন্ট করো খাতায় পাবলিকেশন লিখবে। দিস পোয়েম ওয়াজ পাবলিশড ইন 1650 in the 10th muse, lately sprung sprung up in America। এই পোয়েমটা 1650 সালে কোন বইয়ের মাধ্যমে বার হয়? দ্য 10th মিউজ লেটলি স্প্রাং আপ ইন আমেরিকা। সুতরাং দিস পোয়েম, দ্য প্রোলগ, ইজ আ পার্ট অফ দ্য পাবলিকেশন। ওকে, এই পোয়েমটার স্ট্রাকচারটা কি এবার খাতায় পয়েন্ট করবি। স্ট্রাকচার হচ্ছে, দেখতে পাচ্ছ কটি স্ট্যান্জা আছে, দেখো 1 2, আমরা এরকমভাবে দেখি মোট 8টি স্ট্যান্জা আছে। এবং দিস 8 স্ট্যান্জাস হ্যাভ আ ভেরি সিমিলার পয়েন্ট, দ্যাট ইচ অ্যান্ড এভরি স্ট্যান্জা ইজ হ্যাভিং 6 লাইন্স। 6টা করে লাইন আছে না? যে কবিতাতে 2টো লাইন থাকে তাকে বলে কাপলেট, যে কবিতাতে 3টে লাইন থাকে তাকে বলে টারসেট, যে কবিতায় 4টে লাইন থাকে তাকে বলে কোয়াট্রেন, মানে 4 লাইনের স্ট্যান্জার কথা বলছি আমি। যে লাইনে 6টা, যে কবিতাতে 6 লাইনের স্ট্যান্জা থাকে তাকে বলে সেস্টেট। তার মানে এই পোয়েমটার স্ট্রাকচার হচ্ছে 8 স্ট্যান্জা পোয়েম ইনটু সেস্টেটস, SESTETS। আচ্ছা, এই পোয়েমটার স্ট্রাকচারের মধ্যে আমরা রাইম স্কিমটা দেখবো। স্ট্রাকচার মানে কি? গঠন। একটা কবিতার স্ট্রাকচার হয় আর কন্টেন্ট হয়। দেখো, কিংস, বিগান, থিংস, রান, ফোর্থ, ওর্থ। তার মানে কিংসের পরে এ দাও, বিগানের পরে বি দাও, এ বি। আবার থিংসের সঙ্গে কোনটা মিলছে? কিংসের। তাহলে কিংসের পরে আমি এ দিয়েছিলাম, যেহেতু থিংসের পরে এ দেবো। বিগান, রান মিলছে, তাহলে রানের পরে বি দাও, তাহলে এ বি। ফোর্থ আর ওর্থ, ফোর্থের সঙ্গে কারো মিলছে না, তাহলে নতুন কি আছে? সি, তাহলে সি দেবো। আর ওর্থের সঙ্গে ফোর্থের মিলছে, তাহলে আবার সি দেবো। তার মানে এ বি সি সি। দিস পোয়েম ইজ হ্যাভিং এ বি সি সি রাইম স্কিম। RHYMA রাইম স্কিম, SCHEMA স্কিম। বুঝতে পারছো আশা করি? আচ্ছা, এই পোয়েমটা কোন মিটারে লেখা? আইএমবিক পেন্টামিটারে লেখা। আইএমবিক পেন্টামিটার কাকে বলে? যে কবিতায় 10টা সিলেবেল থাকে তাকেই বলা হয় পেন্টামিটার। আর যে কবিতাতে দেখতে পাচ্ছ প্রথমে আনস্ট্রেস, প্রথম সিলেবেলটা আনস্ট্রেস আর দ্বিতীয় সিলেবেলটা স্ট্রেস হলে তাকে বলে আয়াম্বিক। যেমন টু সিং অফ ওয়ার্ডস অফ ক্যাপ্টেইনস অ্যান্ড অফ কিংস, 10টা সিলেবেল আছে এবং প্রথমটা দেখো আনস্ট্রেস হচ্ছে প্রথমটা। টু সিং অফ ওয়ার্ডস মানে আনস্ট্রেস স্ট্রেস হচ্ছে, তাহলে কি করব? আয়াম্বিক পেন্টামিটারে লেখা। আচ্ছা, এই পোয়েমটাকে আমরা কি বলবো? লিরিক পোয়েম বলা যাবে। আবার এই পোয়েমটা কি, কোন জনরা? এই পোয়েমটা একটা লিরিক মানে কি? ইমোশনাল পোয়েম। এ সাবজেক্টিভ অ্যান্ড অ্যান ইমোশনাল পোয়েম হচ্ছে লিরিক। বুঝতে পারলে? এই পোয়েমের একটা টোন আছে। টোন মানে রাইটার কোন টোনে কবিতাটা লিখছে সেটা হচ্ছে, মনে রাখবে, রাইটার যখন এই কবিতাটা লিখছে ওনাকে দেখলেই বুঝতে পারবে তিনি খুব ভদ্রভাবে কথাগুলো বলছেন, কিন্তু হার্শ স্যাটায়ার দিচ্ছেন ভিতরে। তাই টোনটা হচ্ছে সার্কাস্টিক অ্যান্ড হিউমিলিটি। সার্কাস্টিক মানে স্যাটায়ার করা, খোঁচা মারা, আর হিউমিলিটি মানে খুব ভদ্রতা দেখানো। বুঝতে পারছো নিশ্চয়ই? এবার আমি চলে আসবো তোমাদের দ্য প্রোলগ টেক্সটটাতে। আশা করছি তোমাদের ব্যাকগ্রাউন্ড, তারপরে বেসিক ডিটেলস সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে। এবার আমরা পোয়েমটা পড়ার জন্য ক্যাপাবেল।
The prologue, this poem, the name of the poem is very important. Why the name of the title is the prologue? Remember, কেন prologue মানে কি introductory song. এবার এই ক্ষেত্রে তাহলে কেন উনি the prologue রাখলেন? Because she gives the name of the title of the poem the prologue because she is trying to introduce a new way of life, or she is trying to create the foundations towards feminist literature. তিনি প্রথম ফেমিনিস্ট লিটারেচার লিখছেন যেহেতু, সেই জন্য টেক্সটের নাম রাখছেন দ্য প্রোলগ, মানে ইন্ট্রোডাকশন। বুঝতে পারলে? দ্য প্রোলগ মানে কি ইন্ট্রোডাক্টরি সং। সুতরাং তিনি, why the name of the title is the prologue? Because the title is the prologue, because for the first time and Bradstreet is actually representing or is actually creating the foundations towards feminist literature through this poem. আশা করছি বুঝতে পেরেছো কেন টাইটেলটা প্রোলগ। এবার আমি কি করব, পোয়েমটাই ডিরেক্ট চলে আসবো। দেখো ভালো করে, টু সিং অফ ওয়ার্ডস অ্যান্ড টু সিং অফ ওয়ার্ডস অফ ক্যাপ্টেন্স অ্যান্ড অফ কিংস of cities founded commonwealths began. দেখতে পাচ্ছ লাইনটা, প্রথম লাইনটা শুরু হচ্ছে কি দিয়ে বলো তো? টু সিং অফ ওয়ার্ডস ক্যাপ্টেন্স অ্যান্ড কিংস। এই পোয়েমটা শুরু হচ্ছে একটা এপিক স্টাইলে, কারণ ওয়ার্ডস, ক্যাপ্টেন্স, কিংস এগুলো আমরা এপিকে দেখতে পাই, এগুলো আমরা ইলিয়াড, ওডিসি, রামায়ণ, মহাভারত এগুলোতে দেখতে পাই। বাট এই পোয়েমটা কিন্তু একটা এপিক স্টাইলে শুরু হচ্ছে। তাহলে হোয়াই ইজ দিস পোয়েম স্টার্টিং উইথ অ্যান এপিক স্টাইল? রিমেম্বার, the poem is starting in an epic style because this poem is actually trying to create something epical or heroic in challenging the established norms of society. Okay, and this is also an heroic fact where a woman is wanting to give vent, vent, vent to her thoughts. So that is how. So why the poem is starting in an epic style? দেখো, the poem is starting in an epic style because this is actually an epical to challenge the patriarchal society, তাই না? কেন? কারণ তিনি এই প্রথম এই মহিলাদের অত্যাচার, মানে মহিলাদের প্রতি যে অত্যাচার পুরুষ সমাজের পক্ষ থেকে, সেটা প্রথম লিখছেন। তাই এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার যে তিনি এতদিনকার একটা এস্টাবলিশ নর্মসকে চ্যালেঞ্জ করছেন, NORMS, নর্মস মানে রুলসকে। তার মানে এতদিনকার যে ডিসকোর্স, এতদিনকার যে এস্টাবলিশ রুলস, সেটাকে উনি ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। ফর দ্য রিজন দ্য পোয়েম ইজ স্টার্টিং ইন অ্যান এপিক স্টাইল বিকজ ইট ইজ এপিক্যাল ফর আ ওম্যান টু চ্যালেঞ্জ দ্য এন্টার প্যাট্রিয়ার্কাল সোসাইটি। তাই উনি এই এপিক স্টাইলে পোয়েমটা শুরু করছেন। চলো আমরা লাইন বাই লাইন দেখবো। টু সিং অফ ওয়ার্ডস অফ ক্যাপ্টেন্স অ্যান্ড অফ কিংস মানে কি? টু সিং অফ ওয়ার্ডস মানে যুদ্ধ নিয়ে গান করা, অফ ক্যাপ্টেন্স অ্যান্ড অফ কিংস তার মানে তিনি কি, তিনি শুরু করছেন, শি স্টার্টস দ্য পোয়েম ইন অ্যান এপিক স্টাইল, আমি সেটা নিয়ে এতক্ষণ বললাম। অফ সিটিজ ফাউন্ডেড কমনওয়েলথস বিগান, সিটিজ মানে শহর, আর কমনওয়েলথস মানে কি? নেশনস, দেশ। তার মানে সিটি, কমনওয়েলথ এই সবগুলো কিন্তু সিরিয়াস টপিক, এই সবগুলো কিন্তু এপিক্যাল থিমস। এটা নিয়ে আমি প্রথমেই বললাম একটু আগে। তারপরে কি বলছে? এই জিনিসগুলো মানে টু সিং অফ ওয়ার্ডস of captains and of kings, of cities founded, commonwealths began, মানে এই যে ওয়ার্স, ক্যাপ্টেন্স, কিংস, সিটিজ ফাউন্ডেড আর কমনওয়েলথ, এই জিনিসগুলো কি বলছে? এগুলো তো হিরোইক জিনিস বা এপিক্যাল জিনিস। বলছে ফর মাই মিন পেন, এখানে এসে মিনিংটা ক্লিয়ার করছে। ফর মাই মিন পেন আর টু সুপিরিয়র থিংস, আমার মিন মানে কি? তুচ্ছ, ট্রিভিয়াল। বলছে আমার এই তুচ্ছ পেনের জন্য এগুলো অনেক বড় ব্যাপার। অ্যাকচুয়ালি তিনি কিন্তু এখানে স্যাটায়ার করছেন। উনি কি বলতে চাচ্ছেন? শি কলস হার পেন মিন, তিনি নিজের পেনটাকে ট্রিভিয়াল বলছেন, মনে রাখবে। কিন্তু কেন তিনি নিজের পেনকে ট্রিভিয়াল বলছে মনে রাখবে, হিয়ার শি ইজ প্রিটেন্ডিং টু বি হাম্বেল, সেখানে ভদ্র হওয়ার চেষ্টা করছে। বাট ইন দ্য প্রসেস অফ প্রিটেন্ডিং হাম্বেল, অফ প্রিটেন্ডিং টু বি হাম্বেল, শি ইজ রিজেক্টিং দ্য এস্টাবলিশড নর্মস। ওকে, তিনি বলছেন যে সবাই তো এইগুলো নিয়ে লেখে, তিনি ভদ্রভাবে বলছেন যে না, আমি তো এগুলো নিয়ে লিখতে চাই না, কারণ আমার পেনটা খুব তুচ্ছ, আমি একজন মহিলা। তো এই ভদ্রভাবে বলার মধ্যে দিয়ে কীভাবে স্যাটায়ারটা বোঝো, কীভাবে এই পুরুষ সমাজকে স্যাটায়ার করছে। তার মানে থ্রু দিস লাইন শি ওয়ান্টস টু সে দ্যাট, অর শি ইজ ওয়ান্টিং টু সে দ্যাট শি ডেলিবারেটলি, শি ইজ অ্যাকচুয়ালি ডেলিবারেটলি, মানে শি ডেলিবারেটলি উইল নট সিং অ্যাবাউট দোজ পিপল।
তার মানে এই ভদ্রভাবে বলার মধ্যে দিয়ে তিনি কিন্তু এই টপিকসগুলোকে রিজেক্ট করছেন, এবং তিনি যেটা চেষ্টা করছেন, ইট মিনস দ্যাট শি ইজ গোয়িং টু ক্রিয়েট আ ডিফারেন্ট টাইপ অফ পোয়েট্রি অল টুগেদার। এই টপিকগুলো নিয়ে তিনি লিখবেন না অ্যাকচুয়ালি, এবং তিনি একটা নতুন ধরনের টপিক নিয়ে লিখবেন, যে টপিকটা কী হবে, দ্য অপারেশন টুয়ার্ডস উইমেন বাই দ্য প্যাট্রিয়ার্কাল সোসাইটি। আশা করছি লাইনগুলো তোমরা খাতায় লিখে নেবে এবং খুব ভালোভাবে অ্যানালিসিস করতে পারবে, বিকজ উইদাউট অ্যানালিসিস পোয়েট্রি কখনোই পড়া সম্ভব না। চলো তারপর লাইনটা যাই। আর কি দেখতে পেলাম যে এই টপিকসগুলো বলছে যে আমার জন্য বা আমার পেনের জন্য খুব খুব সুপিরিয়ার। সুপিরিয়ার মানে কি, খুব হাই কোয়ালিটি। বলে আমার পেনটা তো ট্রিভিয়াল পেন, তুচ্ছ পেন, আমি লিখতে পারবো না। তার মানে শি ইজ অ্যাকচুয়ালি rejecting the topics that are that have been writing for thousands of years by the males. ওকে, যারা এতদিন লিখে আসছে যেসব মেল রাইটার্স এই টপিকগুলো নিয়ে, সেগুলি উনি কিন্তু রিজেক্টও করছেন খুব ভদ্রভাবে, মডেস্ট ওয়েতে। or how they all or each their dates have run। আচ্ছা, or how they all or each their dates have run, এখানে যেটা উনি বলতে চাচ্ছেন, she refers to how history records the achievements of rulers and nations. It means that or how they all or each their dates have run, dates কোথায় থাকে, ইতিহাসে থাকে। আর হাউ দে অল বলতে এখানে হিস্টোরিয়ানসদের কথা বলছে, দেখো পরের লাইনে ক্লিয়ার করে দেবে। আর হাউ দে অল or each their dates have run, let poets and historians set this forth। মানে এই টপিকগুলো, এই যে হিস্টোরিয়ান টপিকগুলো মানে ডেটস, এই সমস্ত টপিকগুলো কারা লিখবে, চলো লেট পোয়েটস অ্যান্ড হিস্টোরিয়ান সেট দিস ফোর্থ। এগুলো কাদেরকে লিখতে দাও, এগুলোকে ওই পোয়েটসরা আছে, হিস্টোরিয়ানসরা আছে, তারা লিখবে। এবার হিস্টোরিয়ানসদের মধ্যে দিয়েও তিনি স্যাটার কি করছে জানো তো, হিস্ট্রি ইজ সামথিং দ্যাট ইজ অলওয়েজ রিটেন ফ্রম দ্য মেল পার্সপেক্টিভ। বুঝতে পারলে, হিস্ট্রি ইজ অলওয়েজ শোয়িং হাইপার ম্যাসকুলিনিটি। কারণ ইতিহাসের পেজে তুমি কখনো দেখবে না একজন মহিলাকে গ্লোরিফাই করা হচ্ছে। হিস্ট্রি ইজ অলওয়েজ ওয়ান রিটেন ফ্রম দ্য পার্সপেক্টিভস টুয়ার্ডস মেল, তাই না? লেট পোয়েটস অ্যান্ড হিস্টোরিয়ান সেট দিস ফোর্থ। চলো এগুলো ওই পোয়েটস আর হিস্টোরিয়ানস লিখুক। মাই অবস্কিউর লাইন্স শ্যাল নট সো ডিম দেয়ার ওর্থ। এখানে কিন্তু উনি ক্লিয়ার করে দিলেন যে আমার লাইনটা কিন্তু, অবস্কিউর মানে কি, অবস্কিউর মানে হচ্ছে আনক্লিয়ার। বুঝতে পারলে, মানে যেগুলো পরিষ্কার লাইন হয়, অস্পষ্ট। মাই অবস্কিউর লাইন্স শ্যাল নট ডিম দিস দেয়ার ফর ওর্থ, তার মানে কি, যে আমার লাইনগুলো কিন্তু তোমার এই মাই লাইন্স, অবস্কিউর লাইন্স মানে আমার এই কবিতাটা কিন্তু শ্যাল নট সো ডিম, ডিম মানে কি এখানে ডিস্ট্রয়, ধ্বংস করবে না। দেয়ার ওর্থ মানে তাদের সম্মান, দেয়ার বলতে এখানে দ্য মেল রাইটার্স, তিনি এখানে কিন্তু বলছেন। বুঝতে পারলে, তার মানে থ্রু দিস লাইন শি ইজ ওয়ান্টিং টু সে দ্যাট হার অবস্কিউর লাইন্স উইল নট চ্যালেঞ্জ দ্য ভ্যালু অফ দিস পোয়েটস, অফ দিস মেল পোয়েটস। বুঝতে পারলে, তার মানে she is trying to say that don't think me to be a threat to your society, rather I have not come here to challenge your writing, rather I have come here to express my muse, and I know that my lines will not, and I know that my lines will be pushed into obscurity। আমি জানি যে আমার লাইনগুলো একদম অন্ধকারে ঢেকে যাবে, তাই বলছে যে আমার এই লাইনগুলো তোমাদের মানে মেলসদের কিন্তু চ্যালেঞ্জ করবে না। খুব এই স্টেটমেন্টটা কিন্তু আইরনিক্যাল স্টেটমেন্ট, কারণ উনি এটা বলার মধ্যে দিয়েই কিন্তু চ্যালেঞ্জটা করছেন। উনি খুব মডেস্ট ওয়েতে কথাগুলো বলছেন। ওকে, চলো এবার আমরা নেক্সট স্ট্যান্ডাতে যাব। আশা করছি ক্লিয়ার হয়েছে। বাট হোয়েন মাই ওয়ান্ডারিং আইজ, বাট হোয়েন মাই ওয়ান্ডারিং আইজ অ্যান্ড এনভিয়াস হার্ট। ওয়ান্ডারিং আইজ মানে কি, অবাক করা চোখ, মানে সারপ্রাইজ। আর এনভিয়াস মানে কি, এনভিয়াস মানে হচ্ছে জেলাসি। তার মানে আমরা এই লাইনটাতে অ্যাডমিরেশন পাচ্ছি বা জেলাসি পাচ্ছি। অ্যাডমিরেশন কার দিকে, পরের লাইনে গিয়ে বলছে কার দিকে, গ্রেট বার্টাস। কার দিকে, গ্রেট বার্টাস। গ্রেট বার্টাস বলতে ইট রেফার্স টু গালিয়াম, GUILLAUMA, গালিয়াম ডু বার্টাস। ইনি হচ্ছেন একজন ফেমাস ফ্রেঞ্চ পোয়েট হু ওয়াজ অ্যাডমায়ার্ড ইন পিউরিটান সোসাইটি। এই বার্টাসকে অসাধারণ এবং ব্যাপকভাবে সম্মান করা হতো সোসাইটিতে, কারণ তিনি একজন মেল ছিলেন। সেজন্য বলছে, এবার উপরের লাইনটা পড়ো, বাট হোয়েন মাই ওয়ান্ডারিং আইজ, আমার এই অবাক করা চোখগুলো, হ্যাঁ বার্টাস ভালো লেখে,
সেজন্য উনি অবাক হতেন, সারপ্রাইজ হতেন। সাথে এনভি কেন, কেন হোয়াই শি ওয়াজ জেলাস টুয়ার্ডস বার্টাস, কারণ অ্যান ব্র্যাডস্ট্রিট বার্টাসের থেকে ভালো লেখালেখি করলেও বার্টাসের মতো পপুলার হতে পারবে না, বিকজ শি ইজ আ ওম্যান। সুতরাং সেই কারণেই কিন্তু এনভিটা ওনার হতো, বিকজ সেই কারণে উনি কিন্তু জেলাস ফিল করতেন। ফুল, আই ডু গ্রাস দ্য মিউজেস ডিড নট পার্ট। ফুল মানে বোকা, শি কলস হার সেলফ ফুল, তিনি নিজেকে বোকা বলছেন। কেন বলছে আই ডু গ্রাজ, GRUDGE, আই ডু গ্রাজ, তার মানে কি দ্য মিউজেস ডিড নট পার্ট। she feels that the muses, মিউজ মানে কি, মিউজ মানে হচ্ছে গডেস অফ পোয়েট্রি। হ্যাঁ, কোনো কবিতা লেখার সময় ক্লাসিক্যাল যুগে আমরা দেখেছি যে গডেস অফ পোয়েট্রি, কোনো কবি কবিতা লেখার সময় মিউজদের ডাকতেন, ইনভোক করতেন। মিউজ মানে কি কোনো একটা সাইকোলজিক্যাল স্টেট, বুঝতে পারলে, বা গডেস অফ পোয়েট্রি, কবিতা লেখার যে দেবী তাকে বলা হতো মিউজ। তাই এবার দেখো লাইনটা, ফুল আই ডু গ্রাজ দ্যাট, ফুল আই ডু গ্রাস দ্য মিউজেস ডিড নট পার্ট। তার মানে এখানে বুঝতেই পারছো যে শি ইজ সেইং দ্যাট আই ডু গ্রাজ মিনস আমি এনভি ফিল করছি। গ্রাজ মানে কি এখানে এনভি, হিংসা। আই ফিল জেলাস দ্যাট দ্য মিউজেস ডিড নট পার্ট, মনে হয় আমার মিউজই হয়তো ডিড নট পার্ট, অংশগ্রহণ করেনি আমার সঙ্গে, হয়তো মিউজই আমার সঙ্গে সাথ দেয়নি। দেখো ডিড নট পার্ট, আচ্ছা বিটুইন, টুইক্সড হিম, টুইক্সড মানে কি বিটুইন, টুইক্সড হিম অ্যান্ড মে, হিম বলতে এখানে বার্টাস। তার মানে আচ্ছা বার্টাস একজন ফ্রেঞ্চ রাইটার বললাম, মনে রাখবে এগুলো কি ইংরেজিতে অ্যালুশন বলে, ALLUSION, অ্যালুশন মানে কোনো কিছু রেফারেন্স টানাকেই বলে অ্যালুশন। ওকে, তাহলে কি বলছে, ফুল আই ডু গ্রাস দ্য মিউজেস ডিড নট পার্ট বিটুইস্ট হিম অ্যান্ড মি, তাহলে মিউজেস গুলো আমাদের মধ্যে ভাগ করে দেয়নি, বিটুইক্সট, এই টুইক্সড মানে কি বিটুইন, কার মধ্যে, তার মধ্যে এবং আমার মধ্যে। দ্যাট ওভারফ্লুয়েন্ট স্টোর, ওভারফ্লুয়েন্ট স্টোর মানে কি যে টু মাচ ট্যালেন্ট, যে মিউজের যে এই এতটা ট্যালেন্ট সেটা যদি তার মধ্যে আর আমার মধ্যে ভাগ করে দিত তাহলে ভালো হতো। হয়তো মিউজ আমাদের মধ্যে ভাগ করে দেয়নি, হয়তো মিউজ আমার স্বাদটা দেয়নি। সো দ্য মিউজ ইজ নট, দ্য মিউজ ইজ অলসো নট গিভিং দ্য কোম্পানি টু মি, বুঝতে পারলে। তার মানে আমরা দেখতে পাচ্ছি দিস শোজ হার অ্যাওয়ারনেস দ্যাট হাউ মেন আর গিভেন দ্য প্রমিনেন্স অর অপরচুনিটি ইন দ্য সোসাইটি। তিনি কিন্তু এটাও দেখাচ্ছেন কিভাবে মেনরা সমাজে অপরচুনিটি পায়, কিভাবে স্পেস পায়, সেগুলো কিন্তু এখানে দেখানো হচ্ছে। আশা করছি বুঝতে পারছো। সুতরাং সমাজে হাউ বার্টাস, অ্যাজ বার্টাস ইজ আ মেল, ফর দ্য রিজন হি ইজ গিভেন দ্য আটমোস্ট প্রায়োরিটি, কিন্তু যেহেতু সে একজন ফিমেল তার সেই প্রায়োরিটিটা নেই। আচ্ছা বার্টাস ক্যান ডু হোয়াট আ বার্টাস উইল, লাইনটা অসাধারণ। আ বার্টাস ক্যান ডু হোয়াট আ বার্টাস উইল মানে শি সেজ দ্যাট বার্টাস ক্যান ডু এনিথিং হোয়াট হি ওয়ান্টস উইথ পোয়েট্রি, বিকজ হিজ ট্যালেন্ট অ্যান্ড রেপুটেশন আর আনকোয়েশ্চেন্ড, যেহেতু তিনি একজন ছেলে। তাই আ বার্টাস ক্যান ডু হোয়াট আ বার্টাস উইল, হ্যাঁ বার্টাস সেটাই করতে পারবে যেটা বার্টাস চাই। লাইনগুলোর এই যে ইংলিশ ইনার সেন্সটা আমি বলছি এগুলো কিন্তু লিখে নেবে। এই ইন্টারপ্রিটেশনগুলো না লিখলে একটা প্রপার স্টুডেন্ট অফ লিটারেচার কখনোই হতে পারবে না, এবং দেখবে এক্সামে গিয়ে অসাধারণ আনসার কিন্তু লিখতে পারছো। আমি যখন আবার কোয়েশ্চেন আনসার নিয়ে আসবো দেখবে অসাধারণভাবে কিন্তু তোমরা কোয়েশ্চেন আনসার রেডি করতে পারছো। আর বার্টাস ক্যান ডু হোয়াট আ বার্টাস উইল, তাই না, একজন বার্টাস সেটাই করতে পারবে যেটা সে চায়। তার মানে ইট শোজ হাউ দ্য মেল পোয়েটস আর এনজয়, হাউ দ্য মেল পোয়েটস এনজয় দ্য ফ্রিডম, তাই না, কম্পেয়ার টু উইমেন। সো আ বার্টাস ক্যান ডু হোয়াট আ বার্টাস উইল বাট সিম্পল আই অ্যাকর্ডিং টু মাই স্কিল, কিন্তু তিনি কি বলছেন, বাট সিম্পল, আমি কি ধরনের লেখা লিখবো, খুব সিম্পল লিখবো, কারণ আমি তো অত ভালো লিখতে জানি না, ওদের মতো অত ট্যালেন্ট তো আমার নেই, কারণ মিউজ আমার সঙ্গে সাথ দেয়নি। মিউজ মানে গড ইজ আ পোয়েট্রি, বাট সিম্পল আই অ্যাকর্ডিং টু মাই স্কিল, আমি আমার দক্ষতা অনুযায়ী খুব সিম্পল লেখাই লিখবো। তার মানে আবার তিনি কিন্তু খুব মডেস্ট এবং ভদ্রভাবে খুব কথাগুলো বলছেন, বাট শি ইজ স্যাটারাইজিং, কারণ শি ইজ সেইং দ্যাট আই এম গোয়িং টু রাইট আ সিম্পল টাস্ক, সিম্পল টেক্সট, বাট দিস ইজ আ মাস্টারফুল টেক্সট, বুঝতে পারলে। চলো আচ্ছা এবার দেখো তার পরের লাইনগুলোকে দেখো সবাই। ফ্রম স্কুল বয়েস টাং নো রিটোরিক উই এক্সপেক্ট, লাইনগুলো দেখবে। তার মানে কি, ফ্রম স্কুল বয়েস টাং নো রিটোরিক উই এক্সপেক্ট নর ইয়েট আ সুইট কনসার্ট ফ্রম ব্রোকেন স্ট্রিংস। দেখো মনে রাখবে এখানে কনসার্ট মানে হচ্ছে মিউজিক্যাল হারমোনি,
মানে একটা তাল, রিদম। ব্রোকেন স্ট্রিংস মানে কি বলতো, ভেঙে যাওয়া ডানা, তাই না? আর টাং মানে এখানে জিভ, তাই তো, কিন্তু টাং মানে এখানে তো জিভ নয়, রাদার স্কুল বয়েজ টাং মানে স্কুল বয়েজদের এক্সপ্রেশনের কথা বলছে। রেটরিক, রেটরিক মানে কি অলংকার জানো? এবার রেটরিক বলতে এখানে যেটা বোঝাতে যাচ্ছে তাদের প্রশংসা। বলছে ফ্রম স্কুল বয়েজ টাং নো রেটরিক উই এক্সপেক্ট, তার মানে কি উই ডু নট এক্সপেক্ট দ্যাট আওয়ার পোয়েম উইল বি applauded by the school boys. It means she feels that her poem will never be a part of school curriculum. যে ফ্রম স্কুল বয়েজ টাং নো রেটরিক উই এক্সপেক্ট, স্কুলের ছেলেদের কাছ থেকেও আমরা কোনো সম্মান বা কোনো রেসপেক্ট আশা করি না। কেন? বিকজ শি ফিলস দ্যাট শি হার পোয়েম উইল নট বি আপলোডেড বাই স্কুল বয়েজ অর হার পোয়েম উইল নেভার বি আ পার্ট অফ দি স্কুল কারিকুলাম। বুঝতে পারলেন? নট পারফেক্ট বিউটি, হোয়ার ইজ আ মেন ডিফেক্ট। আচ্ছা, নট ইয়েট আ সুইট কনসার্ট ফ্রম ব্রোকেন উইংস, এই লাইনটা মানেটা বুঝে নাও। দেখো, এই যে নট ইয়েট আ সুইট কনসার্ট ফ্রম ব্রোকেন উইংস, সুইট কনসার্ট মানে কি মিউজিক্যাল হারমোনি। আচ্ছা ভালো করে বোঝো, তুমি যদি একটা গিটার বাজাও এবং গিটারের তারটা যদি কাটা থাকে, কখন কি সুর বার হবে? নিশ্চয়ই না। সেই জন্য বলছে যে যেহেতু ওর সুরটা মানে, আর ব্রোকেন স্ট্রিংস মানে কি, ইট ইজ লাইক দ্য স্ট্রিংস, ইট ইজ লাইক দি স্ট্রিংস অফ আ বার্ড। এবং ইফ ইউ কাট ডাউন দ্য স্ট্রিংস অফ আ বার্ড, হাউ ক্যান ইউ এক্সপেক্ট দ্যাট দ্য বার্ড উইল ফ্লাই? একটা বার্ড কখনো উঠতে পারবেন যদি তার ডানাটা কেটে দেওয়া হয়। এক্ষেত্রে বলছে নট ইয়েট আ সুইট কনসার্ট, একটা ভালো মিউজিক্যাল হারমোনিও কিন্তু আমি বার করতে পারবো না, মানে আমার কবিতাটা এত ভালো হবে না বা এত সুন্দর তাল থাকবে তা না। কেন? কারণ ফ্রম ব্রোকেন উইংস বা ফ্রম ব্রোকেন স্ট্রিংস, আমার স্ট্রিংস মানে উইংস, ডানাগুলো কাটা। বুঝতে পারলে কথাটা? তার মানে আউট অফ দোজ ব্রোকেন উইংস হোয়াট ফ্লাইটস অফ ফ্যান্টাসি উইল শি টেক, বলো তো একবার তোমরা। তার মানে এখানে বুঝতে পারছো, হার পোয়েম উইল অ্যাকচুয়ালি নেভার বি perfect because she is having a broken string. And how the strings are broken? The strings are broken by the patriarchal society. চলো পরের লাইনটাই যাই। Not perfect beauty, where is a main defect? নট পারফেক্ট বিউটি, হোয়াট ইজ দ্য মেন ডিফেক্ট? আমি কখনো পারফেক্ট লেখা তো লিখতেই পারবো না, কারণ মেন ডিফেক্ট তো আমার আছে, আমার ডানাটাই তো কাটা, আমার উইংসটাই তো কাটা। সেজন্য বলছে নিদার আই এক্সপেক্ট মাই পোয়েম উইল বি ভেরি পারফেক্ট because my poem will, or what he wants, what she wants to say, that she wants to express that her poem will never reach the level of literary perfection because her muse is having broken wings. তার মিউজের কিন্তু ডানাটাই কাটা, মানে ব্রোকেন উইংস, বা তার নিজেকেও তুমি বোঝাতে পারো এখানে। ওকে, মাই ফুলিশ ব্রোকেন ব্লেমিস্ট মিউজড সো সিংস। আচ্ছা, মাই ফুলিস্ট কেন বলছে? ফুলিশ মানে বোকা, ব্রোকেন মানে আমার মিউজের ডানাটা ভাঙা আছে, অ্যান্ড ব্লেমেস্ট, এখানে মনে রাখবে এই যে তিনটে অ্যাডজেক্টিভ তোমরা দেখতে পাচ্ছ, কি কি? ফুলিশ, ব্রোকেন অ্যান্ড ব্লেমিশ। ব্লেমিশ মানে কি? ব্লেমিশড মানে হচ্ছে সেন্স অফ স্পয়েল, মানে ইট মিনস দ্যাট ইট ইজ আ টাইপ অফ, বলতে পারো ইট ইজ অ্যাকচুয়ালি দ্য স্পয়েলিং অফ অ্যান অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, মানে ভুল, অ্যাকচুয়ালি কোনো ফল্ট। বলছে কোনো কারোর মধ্যে যখন কোনো ত্রুটি থাকে বা কোনো ফল্ট থাকে তাকে বলে ব্লেমিশ। তাহলে আমার মিউজটা কেমন? ফুলিশ, ব্রোকেন আর ব্লেমিশড। তোমার তিনটে অ্যাডজেক্টিভ যুক্ত করা হচ্ছে এই নাউনটার সঙ্গে, মাথায় রাখবে, মিউজের সঙ্গে, সো সিংস। তাহলে আমার পারফেক্ট বিউটি কখনোই হতে পারবে না আমার লেখা, কারণ মাই মিউজ, because my muse is having broken wings. বুঝতে পারলে? মিউজ মানে হচ্ছে ইমাজিনেশন, কল্পনা বা সাইকোলজিক্যাল স্টেট বা গডেস অফ পোয়েট্রি। ক্লাসিক্যাল যুগে মিউজকে ইনভোক করতে হতো কোনো কবিতা লেখার সময়। বুঝতে পারলে? তার মানে দেখো, ফ্রম স্কুল বয়েজ টাং নো রিটরিক উই এক্সপেক্ট নর ইয়েট আ সুইট কনসার্ট ফ্রম ব্রোকেন স্ট্রিংস। তার মানে কি স্কুল বয়েজদের কাছ থেকে কোনো এক্সপেক্ট করতে পারি না? কেন পারি না বলে দিয়েছি। নর ইয়েট আ সুইট কনসার্ট ফ্রম ব্রোকেন স্ট্রিংস, এবং এই ব্রোকেন স্ট্রিংস থেকে, এই ছেঁড়া তারগুলো থেকে কখনো একটা ভালো সুর বার হতে পারে না। ব্রোকেন স্ট্রিংস মানে তার ইমাজিনেশনকে কেটে দেওয়া হয়েছে। ইট ইজ দ্য ব্রোকেন ইমাজিনেশন দ্যাট ইজ বিন ব্রোকেন বাই দ্য প্যাট্রিয়ার্কাল সোসাইটি। এবং সুইট কনসার্ট বলতে তার পোয়েট্রিটা, সেই সুইট কনসার্ট মানে সুইট রিদম কীভাবে বার করবে কবিতার মাধ্যমে। নট পারফেক্ট বিউটি, হোয়াট ইজ আ মেন ডিফেক্ট, অ্যান্ড শি ক্যান নট প্রডিউস আ পারফেক্ট ওয়ার্ক অফ আর্ট বিকজ দ্য মেন ডিফেক্ট ইজ দেয়ার, and the main defect is the broken strings. My foolish broken blemished muse so sings,
মানে কি আমার ফুলিশ, ব্রোকেন, ব্লেমিশড মিন্স আমার মিউজটাই কেমন, মিউজ মানে কি গড ইজ দ্য পোয়েট্রি, মিউজটাই তো আমার ফুলিশ, ব্রোকেন অ্যান্ড ব্লেমিশড। এবং মিউজ বলতে কি সত্যি সেই মিউজ তার ব্রোকেন ছিল? অ্যাকচুয়ালি তা না, অ্যাকচুয়ালি হার ইমাজিনেশনকে ব্রোকেন বলা হচ্ছে, যেটা কে করেছে, ফুলিশ করেছে। এবং ব্লেমিশড বলা হচ্ছে কাদের দ্বারা, প্যাট্রিয়ার্কাল সোসাইটির দ্বারা। অ্যান্ড তারপর লাইনটা দেখবে, and this to mend, alas no art is able, cause nature made it irreparable। দারুণ লাইন বলেছে যে দেখো কখনোই, and this is to mend, alas no art is able, তার মানে কি মেন্ড মানে হচ্ছে দেখো মানে রিপেয়ার, বুঝতে পারলেন? দিস ইজ টু মেন্ড অ্যালাস নো আর্ট ইজ এবল, এটাকে কখনো কোনো আর্ট এটাকে সারাই করতে পারবে না, রিপেয়ার করতে পারবে না। কেন? বিকজ, কজ মানে এখানে বিকজের কথা বলছে, বিকজ নেচার মেড ইট সো ইররিপেয়ারেবল, প্রকৃতি এটাকে ইররিপেয়ারেবল করেছে, মানে প্রকৃতি এটাকে এমনভাবে তৈরি করেছে যেটাকে আর কখনোই সারানো সম্ভব না। কারণ বাই নেচার দে আর উইমেন, তাই না? তার মানে আমরা দেখতে পাচ্ছি নেচার মেড ইট সো ইররিপেয়ারেবল দ্যাট art cannot repair it, তাই না? মানে because by nature they have born as women, and as they have born as women they have been pushed into a position of secondarity, and as they have been pushed into a position of secondarity, how can we expect to outshine the men? So here sarcasm is a very important notion। তিনি কিন্তু এখানে বলে দিচ্ছেন যে if you are not allowed me to grow, how do you expect that I will bloom like a flower when I am expressing myself in and through aesthetics? তার মানে how can you expect myself that I will bloom like a flower, তুমি কিভাবে ভাবছো আমি ফুলের মতো এই আই উইল ব্লুম লাইক দ্য ফ্লাওয়ার, ফুটে উঠবো? কখনোই না, কারণ নেচার এটাকে ইররিপেয়ারেবল করেছে। তার মানে দিস ইজ দ্য স্যাটায়ার এগেন, সার্কাস্টিক টোন, স্যাটায়ার করছে যে কোনো আর্ট, এমন কোনো শিল্প নেই যেটা এই আমাদের এই ক্ষতিটাকে মেরামত করবে, বিকজ নেচার হ্যাড মেড ইট ইররিপেয়ারেবল, প্রকৃতি এমনভাবে তৈরি করেছে যেটাকে কখনো আর রিপেয়ার করা সম্ভব না। বুঝতে পারলে? সুতরাং এত দূরই থাকলো, আমি আবার নেক্সট ক্লাসে বাদ বাকি স্ট্যান্ডার্ডগুলো নিয়ে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ।